নমস্কার, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা এই পার্টের যে দ্বিতীয় অধ্যায়টি দেওয়া আছে, কি দেওয়া আছে যে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন অর্থাৎ সমসম্ভব চলক ও তার বিভাজন, এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা ক্লাস 11-এ সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডাম এক্সপেরিমেন্ট সম্পর্কে জেনে এসেছি। তো এই র্যান্ডাম এক্সপেরিমেন্ট কি এবং এই র্যান্ডাম এক্সপেরিমেন্টের দ্বারা আমরা কিন্তু স্যাম্পল স্পেস অর্থাৎ নমুনা দেশ গঠন করেছি। এই স্যাম্পল স্পেস বা নমুনা দেশে কি থাকে? স্যাম্পল পয়েন্ট থাকে বা নমুনা বিন্দু থাকে, এবং এই বিন্দুগুলোকে আমরা এলিমেন্ট দ্বারাও ডিনোট করতে পারি, এলিমেন্টও বলতে পারি। তো এইগুলো আমরা এর আগে জেনে এসেছি। আজকে আমি র্যান্ডাম ভেরিয়েবল অর্থাৎ সমসম্ভব চলক সম্পর্কে আলোচনা করব এবং তার যে ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা তার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জানব যে র্যান্ডাম ভেরিয়েবল বা সমসম্ভব চলক কি। র্যান্ডাম ভেরিয়েবল, তাই তো? তো এই র্যান্ডাম ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব এবং আলোচনা করার পরে র্যান্ডাম ভেরিয়েবলের আমি ডেফিনেশন দেব, ঠিক আছে? তাহলে প্রথমে আমি র্যান্ডাম ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করে নিই। তো র্যান্ডাম ভেরিয়েবল কি আমাদের প্রথমে জানতে হবে। তো এর আগে আমি বলেছি যে ক্লাস 11-এ আমরা নমুনা দেশ গঠন করেছি কার মাধ্যমে? র্যান্ডাম এক্সপেরিমেন্টের মাধ্যমে, তাই তো? র্যান্ডাম এক্সপেরিমেন্ট অর্থাৎ সমসম্ভব পরীক্ষা করিয়েছি এবং সেখান থেকে আমরা স্যাম্পল পয়েন্ট নিয়ে নমুনা দেশ গঠন করেছি, তাই তো? তাহলে নমুনা দেশে যে স্যাম্পল পয়েন্ট পেলাম বা এলিমেন্ট পেলাম, সে এলিমেন্টের সাহায্যে আমরা একটা ফাংশন ডিফাইন করব। বোঝাতে পেরেছি? তাহলে নমুনা বিন্দু দিয়ে অর্থাৎ এলিমেন্ট দিয়ে স্যাম্পল স্পেসে যে এলিমেন্টগুলো আমরা পাবো, যে স্যাম্পল পয়েন্টগুলো পাবো, সেগুলো দিয়ে একটা ফাংশন আমরা তৈরি করব বা ডিফাইন করব। যে ফাংশনে আমরা স্যাম্পল স্পেসে যে এলিমেন্টগুলো পাবো সেই মানগুলো আমরা পুট করব এবং ওই ফাংশন আমাদেরকে একটা আউটকাম দিবে। কি আউটকাম দিবে? রিয়েল নাম্বার আউটকাম দিবে। অর্থাৎ আমরা কিছু সংখ্যা পাবো, রিয়েল নাম্বার পাবো। হ্যাঁ, তখন আমরা ওই ফাংশনকে বলবো র্যান্ডাম ভেরিয়েবল। তখন ওই ফাংশনকে আমরা বলবো র্যান্ডাম ভেরিয়েবল বা সমসম্ভব চলক, এবং এই র্যান্ডাম ভেরিয়েবলকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করতে পারি। ওকে, এবারে আমি এই র্যান্ডাম ভেরিয়েবল বা সমসম্ভব চলকের ডেফিনেশন দেব। হ্যাঁ, ওকে। তাহলে র্যান্ডাম ভেরিয়েবল কাকে বলে? তাহলে অ্যাকচুয়ালি র্যান্ডাম ভেরিয়েবল বা সমসম্ভব চলক ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন, হুজ ডোমেন অর্থাৎ ওর যে ক্ষেত্র অর্থাৎ যে মানগুলো নেব সেটা কোথায় থাকবে? স্যাম্পল স্পেসে থাকবে। যে মানগুলো আমি এই ফাংশনে বসাবো অর্থাৎ তার ডোমেন কি হবে? স্যাম্পল স্পেস। বোঝা গেল? অর্থাৎ স্যাম্পল স্পেসে যে মানগুলো আমরা পাবো, যে নাম্বারগুলো আমরা পাবো বা যে এলিমেন্টগুলো পাবো, সেইগুলো এই ফাংশনে পুট করব এবং পুট করার পরে আমরা যে মানটা পাবো সেটা কিন্তু অবশ্যই রিয়েল মান পাবো, তাই না? সেই মানগুলো কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। অর্থাৎ দ্যাট ইজ এক্স ইজ এ র্যান্ডাম ভেরিয়েবল, ক্যাপিটাল এক্স ইজ এ র্যান্ডাম ভেরিয়েবল বা সমসম্ভব চলক, and S is a sample space. Then আমরা এই ফাংশনটাকে ডিফাইন করব কিভাবে? x has that কি স্যাম্পল স্পেস থেকে আমরা এলিমেন্ট নিব এবং যে আউটকামটা দিবে অবশ্যই রিয়েল নাম্বার। অর্থাৎ এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে x স্মল xi সমান স্মল ri। তাহলে xiটা কি? xi অর্থাৎ এই যে xi বলতে x1 x2 ডট ডট xn, i এর ভ্যালু যদি 1 2 3 ডট ডট n হয়, তাহলে এখানে যে ভ্যালুগুলো পাচ্ছি x1 x2 ডট ডট xn, তাহলে এই মানগুলো কোথায় থাকবে? ক্যাপিটাল এক্সে থাকবে। এবং যে ri মানটা পাচ্ছি অর্থাৎ r1 r2 r3, সেটা কিন্তু অবভিয়াসলি কী হবে? রিয়েল নাম্বারে থাকবে, কারণ এর আউটকামটা যেটা পাবো সেটা হচ্ছে অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, রিয়েল নাম্বার হতে হবে। তাহলে ri অবভিয়াসলি রিয়েল নাম্বারের অন্তর্গত হবে। তাহলে বুঝতে পেরেছো এই ডেফিনেশনটা? তাহলে র্যান্ডাম ভেরিয়েবল কি? একটা রিয়েল ভ্যালুড ফাংশন, তার যে ডোমেন
বা তার ক্ষেত্রটা কী হবে, স্যাম্পল স্পেস। অর্থাৎ নমুনা দেশ থেকে আমরা মান গ্রহণ করব, এলিমেন্টগুলো নেব এবং এই ফাংশনে পুট করব, করার পরে আমরা আউটকাম পাবো কি, রিয়েল নাম্বার। অর্থাৎ এই যে এটা একটা ম্যাপিং, এই ম্যাপিং বা ফাংশনকে আমরা এই আকারে লিখলাম, এক্স ব্র্যাকেটে স্মল এক্স আই সমান আর আই, এক্স আইটা ক্যাপিটাল এক্সে থাকবে এবং আর আইটা রিয়েল নাম্বারে থাকবে। নিশ্চয় বোঝা গেছে? তাহলে অঙ্ক করার সময় আমি কিভাবে অগ্রসর হব? প্রবলেম করার সময় আমি প্রথমে র্যান্ডাম ভেরিয়েবলকে ডিফাইন করে নেব এবং ওই ফাংশনের সাপেক্ষে, ফাংশনের সাহায্যে স্যাম্পল স্পেস থেকে আমরা এলিমেন্ট নেব এবং ওই ফাংশনের সাহায্যে আমরা মান বের করব। বোঝা গেল? অর্থাৎ আমাদের র্যান্ডাম ভেরিয়েবল ডিফাইন করতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। ধরো 3টে কয়েনকে টস করা হলো, তাই তো? 3টে কয়েনকে টস করা হলো। হ্যাঁ, তাহলে প্রথমে আমি স্যাম্পল স্পেস বের করে নিব। অ্যাকচুয়ালি 3টে কয়েনকে টস করলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, 2 কিউব 8, তোমরা এটা জানো। তো প্রথমে আমরা স্যাম্পল স্পেস বের করে নিচ্ছি, অর্থাৎ যেটাকে এস দ্বারা ডিনোট করা হয়। তাহলে 3টে কয়েনকে টস করলাম, তাহলে 3টে হেড পড়তে পারে, হেড হেড হেড। কী হতে পারে? হেড হেড টেল হতে পারে, হেড টেল হেড হতে পারে, টেল হেড হেড হতে পারে। আর কি হতে পারে? হেড টেল টেল হতে পারে, তারপরে টেল হেড টেল হতে পারে। হ্যাঁ, 3 3 6। আর কি হতে পারে? আর হতে পারে যে টেল টেল হেড হতে পারে এবং টেল 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 হতে পারে। তাই তো? দেখো আমরা 8টা নমুনা বিন্দু পেয়ে গেছি, তাই তো? স্যাম্পল পয়েন্ট পেয়ে গেছি 1 2 3 4 5 6 7 8। তাহলে 3টে কয়েনকে টস করার ফলে আমরা প্রথমে একটা স্যাম্পল স্পেস বের করব, নমুনা দেশ আমরা বের করে ফেলেছি। হ্যাঁ, এবারে আমাদের কি করতে হবে? দ্বিতীয় কেস, যে আমাদের একটা র্যান্ডাম ভেরিয়েবল ডিফাইন করতে হবে এবং সেটা প্রশ্নে উল্লেখ থাকবে যে সেই ভেরিয়েবলটাকে আমরা কিভাবে ডিফাইন করব। অর্থাৎ এখানে বলে দেওয়া হলো যে র্যান্ডাম ভেরিয়েবল এক্স। তাহলে এখানে এক্সটাকে এইভাবে ডিফাইন করা আছে, এক্সটা হলো নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল। ওকে, তাহলে এক্সটা কি? এক্সটা হলো নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল। তাহলে এখানে ট্রায়াল শব্দটি কেন ব্যবহার করলাম? ট্রায়ালটা কি? এই ট্রায়ালটাকে আমরা দুইভাবে ভাবতে পারি। এই ট্রায়ালটা হলো, 1 নম্বর হলো স্যাম্পল স্পেসের এলিমেন্ট, স্যাম্পল স্পেস এর এলিমেন্ট, এটা ধরতে পারি। আর আরেকটা হলো যে আমি যতবার পরীক্ষা করব সেই পরীক্ষাটাও কেউ আমরা ট্রায়াল ধরতে পারি, তাই না? আমি ধরো একবার পরীক্ষা করলাম, তাহলে তার ট্রায়াল সংখ্যা কত হলো 1। দুবার পরীক্ষা করলাম, তাহলে সেখানে 2টো ট্রায়াল হলো, তাই না? এবং পরীক্ষার সংখ্যা আমরা ধরতে পারি। বোঝা গেল? তাহলে এখানে কি? এক্সটা হলো নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল, অর্থাৎ আমি যতবারই পরীক্ষা করি না কেন সেখানে কতগুলো হেড পড়বে সেই সংখ্যাটাই হলো এক্স। নিশ্চয় বোঝাতে পেরেছি? এবারে লক্ষ্য করো যে এক্স এইচ এইচ এইচ, অর্থাৎ এই ট্রায়ালে কটি হেড আছে? 3টে। ভালো করে বুঝবে। এবং তারপরে দেখো 3টে হেড একবারই পড়েছে, তাহলে এই ট্রায়ালে এই 3টে কয়েনকে যে আমি টস করলাম, একটা ট্রায়ালে আমি 3বারই হেড পেলাম, অর্থাৎ এক্স এইচ এইচ এইচ, এই সংখ্যাটা কত হলো? 3। তারপরে এইচ এইচ টি, এক্স এইচ টি এইচ সমান এক্স টি এইচ এইচ। অর্থাৎ দেখো এই ট্রায়ালে আমি হেড কটা পেয়েছি? 2টো। এই ট্রায়ালে আমি হেড কটা পেয়েছি? 2টো। এই ট্রায়ালে হেড পেয়েছি 2টো। অর্থাৎ এই 3বার ট্রায়াল করেছি, 3বার ট্রায়ালে আমি 2টো হেড পেয়েছি। আমাকে তো ওটাই ডিফাইন করেছি, এক্স নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল। তাহলে এই যে 3বার ট্রায়ালে আমি 2বার হেড পেয়েছি সেটা বের করে নিলাম। তারপরে এক্স এইচ টি টি সমান এক্স টি এইচ টি সমান এক্স টি টি এইচ। দেখো কি ডিফাইন করেছি? নাম্বার অফ হেডস। তাহলে এই ট্রায়ালে হেড কতবার আছে? একবার। এই ট্রায়ালে হেড একবার আছে, এই ট্রায়ালে হেড একবার আছে। তাহলে এই ক্ষেত্রে 3টে ট্রায়ালে আমি হেড কিন্তু একবারই পেয়েছি। এবং এক্স টি টি টি, তাহলে এখানে এই ট্রায়ালে কিন্তু হেড একবারও নেই, তাহলে 0। ওকে, তাহলে কিন্তু আমি রিয়েল ভ্যালুর
রিয়েল ভ্যালু পাচ্ছি, বাস্তব মান পাচ্ছি, তাহলে কী কী মান পাচ্ছি 0 1 2 3। দেখো প্রত্যেকটা কিন্তু রিয়েল নাম্বার। অর্থাৎ এটাকে যদি আমি একটা ছবি এঁকে দেখাই, তাই তো, তাহলে এখানে স্যাম্পল স্পেসের একটা মানের জন্য আমরা যে আউটকামটা পাবো সেটা একটা হতে পারে, দুটো ট্রায়ালের জন্য আমরা একটা মান পেতে পারি, তিনটে ট্রায়ালের জন্য আমরা একটা মান পেতে পারি, একটার জন্য আমরা একটা পেতে পারি, আবার একটার জন্য নাও পেতে পারি। এখানে 0, বোঝা গেল তো? তাহলে এই একটা ফাংশন, এই ফাংশনে প্রথমে আমরা কি বসাবো, x এর মান বসাবো। অর্থাৎ এই ফাংশনটি কী হতে পারে, 1 to 1 হতে পারে, আর মেনু 1 to 1 হতে পারে, তাই তো? তাহলে অনেকগুলো মানের জন্য অনেকগুলো মান একটা মানের সাথে যুক্ত থাকতে পারে, আবার একটা মান একটার সাথে যুক্ত থাকতে পারে, 1 হতে পারে, অথবা মেনু 1 to 1 হতে পারে। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এখানে x এর আমরা দেখো কি কি মান পাচ্ছি। তাহলে x এর আমরা যে মানগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে 0 1 2 3 এইগুলোকে কি বলা হয়, রেঞ্জ বলা হয়। কি, র্যান্ডাম ভেরিয়েবলের রেঞ্জ। কি কি পেলাম আমি, 0 1 2 3। অর্থাৎ ভেরিয়েবলটা কি ধরেছিলাম, নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল। তাহলে x এর মান যখন 0 তখন হেড পড়বে না, x এর মান যখন 1 তখন একটি হেড পড়বে। এক্সটা কি, নাম্বার অফ হেডস। তাহলে x এর মান যখন 1 তখন একটি হেড পড়বে, x এর মান যখন 2 তখন দুটো হেড পড়বে, x এর মান যখন 3 তখন তিনটে হেড পড়বে। এই অঙ্কটা যদি ঘুরিয়ে বলে যে x নাম্বার অফ টেলস ইন এনি ট্রায়াল, অর্থাৎ এক্সটাকে ডিফাইন করছি কিভাবে, যে কোনো ট্রায়ালে টেলের সংখ্যা, টেল পড়ার সংখ্যাটা ডিনোট করছি x দ্বারা। তখন কিন্তু এটা উল্টো হয়ে যাবে, কেমন, x এইচ কত হবে এখানে বলো, 0 হবে, কারণ তখন আমি ধরে নিয়েছি যে এখানে টেল পড়ার সংখ্যাটা x আমরা ডিফাইন করেছি। তখন এখানে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3। নিশ্চয় বোঝা গেছে? তাহলে অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু এইটা প্রথমে ডিফাইন করতে হবে, এবং তারপরে আমাদের এই রেঞ্জ বের করতে হবে, x এর মান বের করতে হবে, 0 1 2 3 4 যাই হোক না কেন সেটা বের করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা x এর রেঞ্জ আমরা বের করলাম, এবং x এর যে ভ্যালু পাচ্ছি, কি কি পাচ্ছি, এই যে 0, এটাকে x1 ধরো, এটাকে x2 ধরো, এটাকে x3 ধরো, এটাকে x4 ধরো। তাহলে x1 এর জন্য x যে র্যান্ডাম ভেরিয়েবল তার একটা পয়েন্ট x1 বা একটা মান x1 এর জন্য আমরা কিন্তু একটা প্রবাবিলিটি পাবো, তাই তো? তাহলে x এর একটা ভ্যালু 0, তার জন্য আমরা একটা প্রবাবিলিটি পাবো, সেটাকে ডিনোট করা হয় প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0, আর এটাকে আমরা লিখতে পারি p অফ 0, এভাবে আমরা লিখতে পারি। 1 এর জন্য প্রবাবিলিটি পাবো আমরা p x ইকুয়াল টু 1, আর p1 দ্বারা ডিনোট করা হয়, p x ইকুয়াল টু 2 এটাকে লেখা হয় p2 দ্বারা ডিনোট করা হয়, p x ইকুয়াল টু 3 এটাকে p3 দ্বারা ডিনোট করলাম। অর্থাৎ র্যান্ডাম ভেরিয়েবলের যে আমরা রেঞ্জ বের করলাম, যে মানগুলো, যে রিয়েল ভ্যালুগুলো আমরা পাচ্ছি, সেই প্রত্যেকটা মানের জন্য আমরা কিন্তু একটা করে সম্ভাবনা পাবো, প্রবাবিলিটি পাবো, সেটাকে আমরা এইভাবে ডিনোট করলাম। তাহলে এখানে দেখো যে আমরা প্রত্যেকটা নাম্বারের জন্য, রিয়েল ভ্যালুর জন্য আমরা প্রবাবিলিটি বের করব। তাহলে p অফ x ইকুয়াল টু 0, অর্থাৎ x যখন 0, এটার অর্থ হলো নো হেডস, তাই তো? অর্থাৎ একটা হেড পড়বে না। তাহলে সেরকম কি, তার প্রবাবিলিটি কত হবে, 1/8, কারণ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 8, এবং একটা হেড পড়বে না, এরকম কতগুলো ট্রায়াল আছে, কতগুলো ঘটনা আছে, একটা, সুতরাং 1/8 হলো। তাহলে p অফ x ইকুয়াল টু 1, অর্থাৎ p অফ 1 হেডস, তাই তো, 1 হেডস, অর্থাৎ একটি হেড পড়ার সম্ভাবনা বের করব। সেক্ষেত্রে কত হবে, দেখো একটি হেড পড়েছে এরকম, একটা ট্রায়াল, তিনটা ট্রায়াল আছে। তাহলে এই ক্ষেত্রে একটি হেড পড়ার যে সম্ভাবনা সেটা কত, 1/8। এটার ক্ষেত্রে একটি হেড পড়ার সম্ভাবনা 1/8, এবং এটার ক্ষেত্রে একটি হেড পড়ার সম্ভাবনা 1/8। তাদের যোগ করে দাও, তাহলে কত পাচ্ছি, 3/8। 1 2 3, ভালো করে বুঝবে, 1 2 3, 3/8 হলো। ওকে, তাহলে এখানে নো হেড ছিল, তাহলে 1/8 হলো। এবারে p x ইকুয়াল টু 2, অর্থাৎ p অফ
টু হেডস, সেক্ষেত্রে দেখো টু হেডস এখানে কি এইচএসটি এখানে দুটো হেড পড়েছে, তাহলে এই ট্রায়ালে প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি কত হলো 1/8, এখানে 1/8, এখানে 1/8, অর্থাৎ কত হবে 3/8। এবং পি এক্স ইকুয়াল টু 3, তিনটে হেড পড়েছে, এরকম ঘটনা কি একটা আছে, তাই না? তিনটে হেড পড়েছে, এরকম ঘটনা কত একটা, তাহলে এটা কত হবে 1/8। ওকে, তাহলে আমরা র্যান্ডাম ভেরিয়েবলের থেকে আমরা রেঞ্জ বের করলাম। প্রথমে আমরা র্যান্ডাম ভেরিয়েবল ডিফাইন করেছি, সেখান থেকে আমরা এক্স এর মান বের করেছি, তাই তো? এবং সেই মানের সাপেক্ষে, সেই মানের রেসপেক্টে আমরা কি করলাম? প্রবাবিলিটি বের করলাম, তাই তো? তোমরা দেখো কীভাবে বের করলাম। তাহলে এইগুলোকে যদি আমরা একটা ছকে লিখতে পারি, তাহলে সেই ছকটাকে আমরা কি বলবো? র্যান্ডাম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সমসম্ভব চলক ও তার বিভাজন বলবো। দেখো এইটাকে আমরা একটা ছকের আকারে লিখছি। কিভাবে লিখছি একটু লক্ষ্য করো। ধরো এখানে লিখছি আমি, ওকে, তাহলে এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে পি অফ এক্স আই। তাহলে এক্স আই এর ভ্যালু কত? 0, 1, 2, 3। এবং তাহলে এটা কত হবে? P0, P0 এর মান কত? P0, অর্থাৎ P0 এর ভ্যালু কত? 1/8। এটা কত হবে? 3/8, তারপরে 3/8 এবং এটা 1/8। এই টোটাল যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলবো ডিস্ট্রিবিউশন বলবো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলবো। অর্থাৎ যে সমসম্ভব চলক ও তার বিভাজন আমি কিভাবে গঠন করলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা অঙ্ক করতে গেলে দেখবে তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারছো। তাহলে এখানে মূল যে বিষয়বস্তু সেটা হলো আমাকে কি করতে হবে? র্যান্ডাম ভেরিয়েবল আমাকে ডিফাইন করে নিতে হবে। এবং এই যে ফাংশনের সাহায্যে স্যাম্পল স্পেস থেকে এলিমেন্ট নিব এবং ওই ফাংশনে এলিমেন্ট বা স্যাম্পল পয়েন্ট আমরা পুট করব এবং যে আউটকামটা দেবে সেটা হচ্ছে রিয়েল ভ্যালু ফাংশন, রিয়েল ভ্যালু হবে, সেটা হচ্ছে এটা 0, 1, 2, 3। এবং এই এলিমেন্টের রেসপেক্টে আমরা প্রবাবিলিটি বের করব। তাহলে এই যে এলিমেন্টের রেসপেক্টে আমরা প্রবাবিলিটি বের করলাম এবং একটা ছকের সাহায্যে লিখলাম, এইটাকেই আমরা বলবো যে র্যান্ডাম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা কি শিখলে? যে একটা ছক গঠন করা শিখলে। কিভাবে? সেখানে একটা র্যান্ডাম ভেরিয়েবল থাকবে এবং ওই র্যান্ডাম ভেরিয়েবলের রেসপেক্টে আমরা প্রবাবিলিটি বের করবো, তাই তো? তাহলে এক্স এর মান 0, 1, 2, 3 এরকম থাকবে এবং ওই 0, 1, 2, 3 সাপেক্ষে আমরা প্রবাবিলিটি বের করবো। অর্থাৎ এক্স ইকুয়াল টু 0, পি অফ এক্স ইকুয়াল টু 1, পি অফ এক্স ইকুয়াল টু 2, পি অফ এক্স ইকুয়াল টু 3, এভাবে আমরা মানগুলো বের করব। তো এই ক্ষেত্রে আমাদের কতগুলো কন্ডিশন মাথায় রাখতে হবে। 1 নম্বর কন্ডিশন হলো যে এই যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি যে সাম, অর্থাৎ পি এক্স ইকুয়াল টু 0 যোগ পি এক্স ইকুয়াল টু 1 যোগ পি এক্স ইকুয়াল টু 2 যোগ পি এক্স ইকুয়াল টু 3, তাই না? তাহলে আমরা এই যে আমরা যে রেঞ্জ পাচ্ছি, এক্সের যে ভ্যালু পাচ্ছি, তার রেসপেক্টে যে প্রবাবিলিটিগুলো বের করছি তাদের সমষ্টি কিন্তু অলওয়েজ 1 হবে। ভালো করে বুঝবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সামেশন ওভার পি আই ইকুয়াল টু 1, কারণ প্রবাবিলিটি একের থেকে বড় হতে পারে না। এবং দ্বিতীয় যে কন্ডিশনটা সেটা হলো যে পি অফ এক্স আই, অর্থাৎ এক্সের যে আমরা এই ফাংশনের যে রিয়েল ভ্যালুর যে মান পাচ্ছি, রিয়েল ভ্যালু যে মান পাচ্ছি তার যে প্রবাবিলিটি, এই রিয়েল ভ্যালু সাপেক্ষে যে আমরা প্রবাবিলিটি বের করছি সেটা অবভিয়াসলি 0 থেকে বড় হতে হবে অথবা 0-এর সাথে সমান হতে হবে, কারণ প্রবাবিলিটি কখনো 0 থেকে ছোট হয় না। তাই পি এক্স আই এর যে মান, অর্থাৎ এই পয়েন্টগুলো সাপেক্ষে যে প্রবাবিলিটিটা আমরা বের করব, সম্ভাবনা বের করব, সেটা অবভিয়াসলি 0 থেকে বড় হতে হবে। নিশ্চয়ই তোমাদের এই দুটো কন্ডিশন কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এবার আমি গাণিতিক প্রত্যাশা ও মধ্যকের ডেফিনেশন দেব। ধরো কোনো একটা সমসম্ভব চলক এক্স আমরা ধরে নিলাম এবং এই সমসম্ভব চলক এক্স থেকে আমরা তো বিভিন্ন ভেরিয়েবল আমরা, অর্থাৎ বিভিন্ন রকম মান গ্রহণ করতে পারি, x1, x2, x3 ... xn। এবং এই মানগুলো গ্রহণ করার পরে এই প্রত্যেকটা মানের জন্য আমরা কি পাবো? প্রবাবিলিটি পাবো। অর্থাৎ আমরা কি পাবো? x1 এর জন্য প্রবাবিলিটি পাবো px1,
x2 এর জন্য আমরা প্রবাবিলিটি পাবো px2, x3 এর জন্য আমরা পাবো প্রবাবিলিটি px3 ডট ডট xn এর জন্য আমরা একটা প্রবাবিলিটি পাবো, সম্ভাবনা, সেটা হচ্ছে pxn দ্বারা ডিনোট করা হয়। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি p1, এটাকে আমরা p2, এটাকে p3, এইভাবে আমরা দেখাতে পারি, তাই না? তাহলে আমরা x1 p1 যোগ x2 p2 যোগ x3 p3 যোগ ডট ডট যোগ xn pn, এই যে মানটা আমরা পাচ্ছি এই মানটাকেই বলবো আমরা গাণিতিক প্রত্যাশা বা মধ্যক। এটা সমান আমরা লিখতে পারি সামেশন আবার xi pi অর সামেশন আবার xp। নিশ্চয় বোঝা গেছে? তাহলে গাণিতিক প্রত্যাশা বা মধ্যক হলো সামেশন আবার xi pi অর সামেশন আবার xp, যেটাকে m দ্বারাও ডিনোট করা হয় और x বার দ্বারাও ডিনোট করা হয়, অর্থাৎ m ও যা x বারও তাই। এটা সমান আমরা লিখব সামেশন আবার xp। x কি? র্যান্ডম ভেরিয়েবল থেকে আমরা যে মানগুলো পাচ্ছি, যে রিয়েল মানগুলো পাচ্ছি সেগুলো হলো x, এবং ওই মানের করেসপন্ডিংয়ে আমরা যে প্রবাবিলিটি পাচ্ছি সেটা হলো p। ওকে, তাহলে তাদের গুণফলের সমষ্টি হলো m বা x বার বা মধ্যক বা গাণিতিক প্রত্যাশা। নিশ্চয় বোঝা গেছে? যদি এরকম দেওয়া থাকে যে x1 স্কোয়ার p1 স্কোয়ার p1 যোগ x2 স্কোয়ার p2 যোগ ডট ডট যোগ xn স্কোয়ার pn, তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে সামেশন আবার x স্কোয়ার pm, যেখানে সামেশন আবার p ইকুয়াল টু কত হবে? 1 হবে, এবং p অফ xi অবভিয়াসলি 0 থেকে বড় হবে। তাহলে এই যে m x বার এটাকে আমরা ex দ্বারাও ডিনোট করতে পারি। ওকে, তাহলে এই সবগুলোই হলো গাণিতিক প্রত্যাশা বা মধ্যক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন এই পার্টের সমস্ত প্রবলেম সলভ করে দেখাবো। তো তোমরা ভালো করে এই থিওরামটা পড়বে, প্র্যাকটিস করবে এবং উদাহরণের অঙ্কগুলো নিজে করার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।